দর্শক, আন্তর্জাতিক আদালতে অ্যাটর্নি জেনারেল কথা বলছেন, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। মৃত্যুদণ্ড দিয়ে জনগণের আস্থা অর্জন করেছিলেন স্বৈরশাসক কিং ফার্স্ট চার্লসকে, এবং সেই অলিভার ক্রমওয়েলকেও পরবর্তীতে গণহত্যার দায়ে ব্রিটেনের ক্যাথলিকদেরকে নির্বিচারে হত্যার দায়ে এমনভাবে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, এমনভাবে বিচারের মুখোমুখি করা হয়েছিল যে 1661 সালে অলিভার ক্রমওয়েল স্বাভাবিক মৃত্যুর পরে তার কবর থেকে তাকে তুলে এনে পচাগলা লাশ, সেই পচাগলা লাশকে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে জনসম্মুখে দেখানো হয়েছিল গণহত্যার, মানবতাবাদ বিরোধী অপরাধের শাস্তি কি হওয়া উচিত। এরপরের ইতিহাস, অলিভার ক্রমওয়েল তার পচাগলা দেহটাকে যখন কবরে পাঠিয়ে দিয়ে তার মাথার খুলির মধ্যে রড ঢুকিয়ে 20 বছর ওয়েস্টমিনিস্টারে ঝুলিয়ে রাখা হয়েছিল। 300 বছর পরে ক্যামব্রিজের সাসেক্স বিশ্ববিদ্যালয়ের গেটে সেই লাশকে সমাধিত করা হয়েছিল। কারণ এইটা ব্রিটেন সরকার, আজকের যে ব্রিটেনের সভ্যতা, সেই সভ্যতার সোপানে যতগুলো ন্যায় বিচারের মানদণ্ড ছিল তার অন্যতম ছিল গণহত্যার বিরুদ্ধে আগামী ব্রিটেন যাতে তার মানুষকে এভাবে হত্যা করতে না পারে সেরকম একটি বিচার করেছিল অলিভার ক্রমওয়েলের বিচারের মধ্য দিয়ে। সেদিন অলিভার ক্রমওয়েলের সাথে তার আর 2 জন সহকর্মীকে ফাঁসির আদেশ দেওয়া হয়েছিল। তার একজন ছিলেন হেনরি আয়ারটন, আর একজন ছিলেন জন ব্রাডশন। আমাদের রাষ্ট্র অনেক এগিয়েছে, বিশ্ব সভ্যতা এগিয়েছে, প্রশ্ন উঠে এসেছে, মৃত্যুদণ্ডের বিরুদ্ধে কথা উঠেছে। আমরা আমাদের আইনে আমরা বলেছি যে হিনিয়াস ক্রাইম হয়েছে, আমরা হয়তো অলিভার ক্রমওয়েলের মতো এরকম নির্মম নিষ্ঠুর এভাবে লাশ ঝুলিয়ে রেখে কবর থেকে তুলে নিয়ে এসে ফাঁসি দেবই এতটা অমানবিক আমরা নই। অ্যাট দি সেম টাইম আমাদের সামনে যে ইতিহাসের নির্মম হত্যাযজ্ঞ ঘটেছে জুলাই বিপ্লবের মধ্য দিয়ে, যে ইতিহাসে নির্মম যে হত্যাকাণ্ড ঘটেছে, সেই হত্যাকাণ্ডের আমরা বিচার চাইতে এসে রাষ্ট্রপক্ষের থেকে অবশ্যই আমরা সর্বোচ্চ শাস্তি চাই। সেই সর্বোচ্চ শাস্তিটা আমরা চাই আইনি পরিকাঠামোয়। আমরা যে উপাদান আপনাদের সামনে প্রসিকিউশনের পক্ষ থেকে আনবে, সেই উপাদান যদি আপনারা দেখেন সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ন্যায় বিচারের স্বার্থে বাংলাদেশের আগামী প্রজন্মকে বসবাসের উপযোগী করে রাখার জন্য আপনারা যদি দেখেন একটি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে যে এতগুলো মানুষের মৃত্যুর মধ্য দিয়ে যে বাংলাদেশ আমরা পেয়েছি, সেই বাংলাদেশ গড়ার জন্য, আগামী বাংলাদেশ গড়ার জন্য আমরা যদি সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করতে পারি, আপনারা ন্যায় বিচার করবেন। এবং রাষ্ট্রের পক্ষ থেকে আমরা সেটা সবসময় দাবি জানাবো ট্রাইব্যুনালের কাছে। আজকের এই ট্রাইব্যুনাল যে মামলার বিচার করতে বসেছেন, এই মামলার বিচার প্রক্রিয়ায় বিগত 17 বছরে বাংলাদেশের মাটিতে খুন, গুম, পলিটিক্যাল পারসিকিউশন একটা কালচার চালু হয়েছিল। আজকে রাস্তায় কথা ওঠে, চায়ের দোকানে কথা উঠেছে, কে কার চেয়ে বড় খুনি ছিলেন। 72 থেকে 75 পর্যন্ত আওয়ামী দুঃশাসন আমরা দেখেছি, যখন প্রায় 30,000 তরতাজা যুবকদেরকে হত্যা করা হয়েছিল একটি রাজনৈতিক মতাদর্শ প্রতিষ্ঠা করার জন্য। প্রশ্ন উঠেছে 72 থেকে 75-এর যে শাসক ছিলেন উনি বড় খুনি ছিলেন, নাকি 2009 থেকে 2024 পর্যন্ত যিনি শাসক ছিলেন উনি বড় খুনি ছিলেন। প্রশ্ন এসেছে 72 থেকে 75 পর্যন্ত খুনের ধরন
এবং 9 থেকে 24-এর খুনের ধরন একই প্যাটার্নের নাকি কোনো রকম এটাকে রিফাইনিং স্টেজে আমাদের সামনে এসেছে। এগুলো সবই অসুস্থ বিতর্কের একটি জায়গা। আমরা মনে করি বাংলাদেশের মানুষের জন্য, গণতন্ত্রের জন্য, বাংলাদেশের আগামী প্রজন্মের বসবাস করে দেওয়ার জন্য এমন একটি ন্যায় বিচার প্রতিষ্ঠা করা দরকার যে সমাজে খুনের রাজনীতি বন্ধ হবে। গত 24 বছরে মুক্তিযুদ্ধের চেতনার নামে যে রাজনীতি করা হয়েছে, সেখানে বলা হয়েছে, একটা ধারণা দেওয়া হয়েছে মুক্তিযুদ্ধের চেতনা মানে খুন, মুক্তিযুদ্ধের চেতনা মানে ক্ষমতায় টিকে থাকার জন্য গুম করা, মুক্তিযুদ্ধের চেতনা মানে দিনের ভোট রাতে করা, মুক্তিযুদ্ধের চেতনা মানে চাঁদাবাজি করা, মুক্তিযুদ্ধের চেতনা মানে লুটেরাদের প্রতিষ্ঠা করা, মুক্তিযুদ্ধের চেতনা মানে বিদেশে আমার দেশের লক্ষ লক্ষ টাকা, ডলার, পাউন্ড পাচার করে বেগম পাড়ায় বাড়ি বানানো। এমন একটি সমাজ ব্যবস্থার মধ্য দিয়ে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য জুলাই বিপ্লবের সময় যে আন্দোলনের সূচনা হয়েছিল, শান্তিপূর্ণ আন্দোলন ছিল। দাবি উঠেছিল, আমরা চাই এ সমাজ বৈষম্যহীন হোক। দাবি উঠেছিল, এ সমাজ ন্যায় বিচার প্রতিষ্ঠা হোক। দাবি উঠেছিল, এই সমাজে মানুষের অধিকার প্রতিষ্ঠা হোক। দাবি উঠেছিল, এই সমাজে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক। সমস্ত দাবিকে কণ্ঠরুদ্ধ করার জন্য যে নির্মমভাবে হত্যাযজ্ঞ চালানো হয়েছে, আমার দেশে 30,000-এর মতো মানুষ এখনো পঙ্গুত্ব বরণ করছে। 36 দিনে তাদেরকে গুলি করে পঙ্গু করা হয়েছে। প্রায় 2,000-এর মতো মানুষকে হত্যা করা হয়েছে এবং তারপরেও তাদের মধ্যে কোনো অনুশোচনা হয়নি। পৃথিবীর ইতিহাসে আমরা দেখেছি অনেক স্বৈরাচার পালিয়ে গেছে। আমরা বাংলাদেশে দেখেছি স্বৈরাচার পালিয়েই শুধু যাননি, তার 300 মেম্বার অফ পার্লামেন্ট পালিয়েছেন, তার ক্যাবিনেট পালিয়েছেন, তার শপথবদ্ধ রাজনীতিবিদরা পালিয়েছেন। পৃথিবীর ইতিহাসে এরকম স্বৈরাচারের জন্ম হয়নি। আমরা মনে করি যদি স্বৈরাচারদের কোনো সমিতি করা হয়, তাহলে আজকে যে স্বৈরাচারের বিচারের মুখোমুখি এই রাষ্ট্র করেছে, যে খুনের বিচারের মুখোমুখি করেছে, সে সেই সমিতির সভাপতি হতে পারে। হিটলারের গোয়েবেলস যদি বেঁচে থাকতেন আজ, হয়তো ভাবতেন মিথ্যা কথা শেখার জন্য, মিথ্যা কথা বলার জন্য, মিথ্যা সংস্কৃতি চালু করার জন্য পিএইচডি করার প্রয়োজন। সেই পিএইচডি করতে হয়তো উনি এই স্বৈরাচারের কাছে আসতেন এবং সেই স্বৈরাচারের নাম শেখ হাসিনা ওয়াজেদ, যিনি আজকে আপনাদের সামনে একজন আসামি ছাড়া আর কিছুই নয়। আমাদের এখানে ব্যক্তিগত কোনো আক্রোশ নাই, কারোর বিরুদ্ধে, কোনো ব্যক্তির বিরুদ্ধে আমাদের কোনো ক্ষোভ নাই। আমরা অপরাধের বিচারের জন্য আপনাদের কাছে এসেছি এবং ঘটনাক্রমে সে অপরাধের সাথে যারা সম্পৃক্ত তারা ব্যক্তি, হয়তো আসবে অপরাধের সাথে সম্পৃক্ত কোনো রাজনৈতিক দলও আসতে পারে ভবিষ্যতে, আমরা জানি না। কিন্তু আমরা এতটুকু বলতে চাই, আমরা ন্যায় বিচার চাই, বাংলাদেশের মানুষের স্বপ্নের বিচার চাই, বাংলাদেশের মানুষের স্বপ্নের বাংলাদেশ চাই। যে বাংলাদেশ যদি আমরা গড়তে ব্যর্থ হই, তাহলে কবি হেলাল হাফিজের ভাষায় আমরা উত্তর পুরুষের ভীরু কাপুরুষের উপমা হয়ে থাকব। আমরা এই প্রজন্ম সেটা চাই না। আমরা চাই না বলেই আবু সাইদ মুগ্ধের রক্তের শপথ নিয়ে আমরা আপনাদের সামনে এসেছি। আমরা বলতে এসেছি, আবু সাইদরা যে রক্ত দিয়ে গেছে, যে বাংলাদেশ গড়ার প্রত্যয় দিয়ে গেছে, যে মশাল আমাদের হাতে দিয়ে গেছে, আমরা আমাদের জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও সেই মশালকে প্রজ্বলন রাখব। ন্যায় বিচার প্রতিষ্ঠার পথ সুগম করব। সেই প্রতিষ্ঠায়, ন্যায় বিচারে, আইনি কাঠামোয় আমরা সর্বোচ্চ শাস্তি চাইব। সেই শাস্তির প্রক্রিয়ায় আমরা হয়তো অলিভার ক্রমওয়েলের মতো ওরকম নির্মম নিষ্ঠুরভাবে ফাঁসি দেওয়ার পরেও 20 বছর শহরের মাঝখানে কোনো অপরাধীর
মস্তিষ্ক রাখার ওই নির্মমতায় যেতে চাই না। আমরা আইনি প্রক্রিয়ার মধ্য দিয়েই এই বিচার শেষ করতে চাই। সবাইকে ধন্যবাদ। মাচ অবলাইজ। Thank you, Learned Attorney General, for your very momentous maiden speech. Item 1 for opening statement and examination of PWs. May it please this honorable tribunal. যে মামলাটি আজকে ওপেনিং স্টেটমেন্টের জন্য এবং প্রথম সাক্ষ্য গ্রহণের জন্য নির্ধারিত আছে, সেই মামলাটির তদন্ত শুরু হয়েছিল 16/10/2024 খ্রিস্টাব্দে। এই মামলার তদন্ত রিপোর্ট দাখিল হয়েছিল 12 মে 2025 খ্রিস্টাব্দে। এই মামলার অপরাধ আমলে গ্রহণ করা হয়েছিল 1/6 মানে 1 জুন 2025 খ্রিস্টাব্দে। আনুষ্ঠানিক অভিযোগ চার্জ ফ্রেম করা হয়েছিল 10/7/2025 তারিখে এবং আজকে এই মামলাটির ওপেনিং স্টেটমেন্টের জন্য আছে, যেটা ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালস অ্যাক্ট 1973 এর 10D ধারা মতে আমাদের একটা আইনি বাধ্যবাধকতা এই ওপেনিং স্টেটমেন্ট এই দিস অনারেবল ট্রাইব্যুনালের সামনে প্লেস করার জন্য। মামলাটা আমার ওপেনিং স্টেটমেন্টটা আমি ট্রাইব্যুনালের সামনে প্লেস করছি। বিভাগের প্রধান আওয়ামী লীগের সভাপতি এবং 14 দলীয় জোটের নেত্রী, ফলে সমস্ত ক্ষমতা ও কর্তৃত্বের কেন্দ্রবিন্দুতে ছিলেন তিনি। একনায়কতান্ত্রিক শাসক হিসাবে তিনি এককভাবে সব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতেন। তার অধীনস্থ কর্মকর্তারা রাজনৈতিক ও প্রশাসনিকভাবে তার নির্দেশ বাস্তবায়নে সর্বদা আগ্রহী ছিলেন। জুলাই আন্দোলনের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধগুলোর একমাত্র উদ্দেশ্য ছিল শেখ হাসিনার ক্ষমতা ধরে রাখা। তিনি ছিলেন এই সমস্ত অপরাধের কেন্দ্রবিন্দু বা নিউক্লিয়াস। অন্যান্য আসামিরা তার অধীনে থেকে বুঝতেন যে শেখ হাসিনার ক্ষমতায় থাকার উপরই তাদের নিরাপত্তা এবং পুরস্কার নির্ভর করছে। আসামি আসাদুজ্জামান খান কামাল স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে ছিলেন আওয়ামী লীগের একজন সিনিয়র নেতা এবং নীতি নির্ধারক এবং কথিত গ্যাং অফ 4 এর সদস্য। আন্দোলন দমনের সমস্ত সিদ্ধান্ত তার ধানমন্ডির বাসভবনে অনুষ্ঠিত কোর কমিটি থেকে নেওয়া হতো। তিনি দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণে ছিলেন। আসামি চৌধুরী আব্দুল্লাহ মামুন তৎকালীন আইজিপি স্বরাষ্ট্রমন্ত্রীর একনিষ্ঠ সহযোগী হিসাবে আইন শৃঙ্খলা বাহিনীর প্রত্যক্ষ নিয়ন্ত্রক ছিলেন। তিনি আসাদুজ্জামান খান কামাল নিজেরা উপস্থিত থেকে নিরস্ত্র ছাত্র সাধারণ মানুষের উপরে নির্বিচার গুলি চালানোর নির্দেশ বাস্তবায়ন করা হচ্ছে কিনা তা তদারকি করতেন। 27 জুলাই 2024 তারিখে যাত্রাবাড়ি থানার সামনে আইন শৃঙ্খলা বাহিনীর গুলিবর্ষণের ভিডিও ডিএমপির তৎকালীন ডেপুটি কমিশনার ওয়ারি জোন ইকবাল স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আব্দুল্লাহ মামুনকে দেখান, যা পরে স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলমকেও দেখানো হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আইজিপি আব্দুল্লাহ মামুন এই তিনজনই সর্বোচ্চ কর্তৃত্বের আসনে থেকে যৌথ অপরাধমূলক পরিকল্পনা জয়েন্ট ক্রিমিনাল এন্টারপ্রাইজ এবং কমান্ড রেসপন্সিবিলিটির মাধ্যমে তাদের অধীনস্থ বাহিনী এবং দলের সশস্ত্র ক্যাডারদের নিয়ে দেশব্যাপী প্রাণঘাতী হামলার নির্দেশ দেন। এর ফলেই 1400-এর বেশি নিরপরাধ ও নিরস্ত্র ছাত্র আন্দোলনকারী নিহত হয়। তদন্তে গৃহীত প্রমাণের ভিত্তিতে এই তিনজনের কার্যকলাপ স্পষ্টভাবে দেখায় যে তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973-এর 4-2, 4-3 ধারায় অনুযায়ী দায়বদ্ধ, কারণ তারা 3-2 ধারার অধীনে সংগঠিত অপরাধের জন্য সর্বোচ্চ কমান্ড রেসপন্সিবিলিটি বহন করেন।